এই জামাত মানেই পাকিস্তানি, আমি পাকিস্তানি অ্যাজ এন এথনিসিটি বলতেছি না। সেটা তো কত চমৎকার চমৎকার গজল গায়কে আপনি চমৎকার বলতেছেন। আমি শুধু আপনাকে একটা জিনিস, মানে আমার প্রশ্নটা আমি ক্লিয়ার করি। প্রথম কথা, একটা রাজনৈতিক দল যদি একটা বিচারিক আদালতের রায়কে বিচারিক হত্যাকাণ্ড মনে করে, যদি মনে করে যে তাদের ছবি দিয়ে তাদেরকে দেশপ্রেমিক বলতে হবে, সেইটা বিচার করার ভার কি আমাদের নিজের হাতে তুলে নেওয়া উচিত? উনি যদি কারো আপনি তুলে নিছেন, তো আপনি তুলে নিয়ে তার একটা পাল্টা জায়গায় নিয়ে গেছেন। তো কেউ যদি বলে যে নিজামীর বাংলায় অমুকের ঠাই নাই, যে কারো বাংলায়, মানে এটা এখন রনির বাংলায় বললে বা মেঘমল্লারের, আমি যেমন এটাকে মেঘমল্লারের বাংলা বলতে চাই, তো এখন রনি যদি আমাকে এটার জন্য আক্রমণ করে, রনিকে এটা আক্রমণটা করতে পারবে নাকি ওর জাজ করতে হবে ও ঠিক বলতেছে না ভুল বলতেছে? কি করবে আসলে? প্রমাণ কোথায় হলো? মানে আমরা তো এখানে সম্মুখ অবস্থান নিছি, কোন রকম তো কোনো মানে কি বলবো হতাহতের ঘটনা তো ঘটে নাই। না, হতাহতটা পরে হয়েছে, মানে আদর্শটা আমি বুঝতে চাচ্ছি আপনার কাছে খারাপ কেন লাগতেছে বিশ্ববিদ্যালয়ের জায়গায়। বিশ্ববিদ্যালয় খুব ক্লিয়ারলি বলি যে ধরেন তারা যুদ্ধাপরাধী কিনা এই নিয়ে আপনি তর্ক করেন, সমস্যা নেই, কিন্তু তারা যে রাজাকার এটা নিয়ে তো কোনো দ্বিমত নাই। তারা যে পাকিস্তানের পক্ষে অবস্থান নিয়েছিল 1971-এর সময়, এবং তারা সেই সময় আল বদর বলেন, আল শামস বলেন, এই বাহিনীগুলির নেতা হিসেবে অনেক লোকজন ছিলেন। তাদেরকে আমি বলতেছি যে তাদের বাংলায়, বাংলাদেশ তো একটা কনসেপশন, বাংলাদেশ তো শুধুমাত্র একটা রাষ্ট্র না। আপনি যখন পাকিস্তানের মতো 47 আমাদের অর্জন, 47-এর ঘটনা ধরে আপনি যখন দেশভাগের ক্ষেত্রে আপনি বলতেছেন। কিন্তু মিস্টার বসু, আমার আসলে আমার দেশ সম্পর্কে আইডিয়াটা আপনি আমাকে আরেকটু কনসেপ্টটা যদি একটু ক্লিয়ার করতেন। আমার তো ধারণা ছিল যে বাংলাদেশটা হচ্ছে এমন একটা দেশ, সেটা সবারই বাংলাদেশ, রাজাকারদের বাংলাদেশ এটা হইতে পারবে না। এইটা কি আমরা চাই যে রাজাকারদের কি আমরা এখন কোথাও ফেলে দিব বা কোথাও তাড়িয়ে দিব যদি আমাদের শক্তি থাকে? ব্যাপারটা কি এরকম চিহ্নিত করব? মানে রাজাকাররা তো সরকারের আশপাশ দিয়ে ঘোরাঘুরি করতেছে, তারাই দেওয়ার আলোচনা আসতেছে কোত্থেকে? আমার যেটা খুব প্যারা লাগতেছে গোটা কনভারসেশনটাই মনে হচ্ছে যে জামাত ইসলামী সামহাও 5ই আগস্টের পর একটা প্রান্তিক ক্যারেক্টার। মানে আপনি আমাদের প্রক্টর বলছে তিনি নাকি পারমিট উইথড্র করছেন, তারপরে প্রোগ্রাম 3 দিন চলছে, তাহলে ডিফ্যাক্টো প্রক্টর তো আসলে এস এম ফরহাদ এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সো এইভাবে কথা বলার তো কোনো সুযোগ নাই যে তারা প্রান্তিক এবং তাদেরকে জায়গা দেওয়া হইতেছে না। তারা গত 1 বছর ধরে প্রোগ্রাম করছে, আজকে এবার কি তারা প্রথম প্রোগ্রাম করলো? 36শে জুলাইয়ের প্রোগ্রাম তারা টিএসসির ভিতরে বিশাল বিশাল হোর্ডিং দিয়ে টানা করছে। আমরা তাদের সাথে রাজনৈতিক ভাবে অপোজ দেখে আমরা কি করছি? আমরা 14ই ডিসেম্বর টিএসসির বাইরে অন্যান্য বিভিন্ন রকম ডেমনস্ট্রেশন করে ওখানে অন্যান্য আপনার মানে 14ই ডিসেম্বরের যে ইতিহাস সেটা সামনে আনার চেষ্টা করছি। তো গণতান্ত্রিক পলিটিতে সেটাই হবে যে আমি তো তাকে কখনোই মানে কি বলবো আক্রান্ত করে উঠাই দিতে হবে, তাকে ছড়াই দিতে হবে, এই কথা তো কেউ বলতে যায় নাই। কিন্তু আপনি দেখেন যে আমি মানে একদম চিহ্নিত পাকিস্তানপন্থী নেতাদের ছবি 36শে জুলাইয়ের প্রোগ্রামে আপনার ওখানে বসায় দিলাম, এবং বসায় দেওয়ার পর যে রিপারকাশন আসলো সেই রিপারকাশন কিন্তু গোটা পলিটিটা থেকেই আসলো। কিন্তু সেটা পার্টিকুলারলি যেহেতু আমরা ওখানে ভ্যানগার্ড অবস্থায় না বসু, আমি বলি আমার কিন্তু অন্য পলিটিক্যাল পার্টিগুলি কি বলছে না বলছে, আমি শুধু আপনার ধ্যানটাই আমি আসলে বুঝতে চাই যে আপনি যে তাহলে বলি আপনার আপনি কেন মানসিক বা শারীরিকভাবে আহত হচ্ছেন ওদের ছবি এখানে টানানো দেখে? মানে 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 আমি রাজাকারের ছবি দেখে না, আমার আহত লাগে না, কারণ আমি তো আর ওদেরকে আমি তো বাংলাদেশটা সব মানুষের বাংলাদেশ জানতে মনে করি আর কি। খালেদ ভাই, এখানে তো নাগরিক অধিকারের প্রশ্ন তোলার কথা আসতেছে কোত্থেকে? যাদের ছবি দেওয়া হচ্ছে তারা সবাই মৃত, কাজে এখানে তাদেরকে বাংলাদেশে থাকতে দিব না পাকিস্তানে পাঠিয়ে দিব, দ্যাট ইজ নট দ্য ডিসকাশন উই আর হ্যাভিং। আলোচনাটা হচ্ছে যে তাদেরকে আমি হিরো হিসেবে সেলিব্রেট করব কিনা। তারা বলতেছে যে তারা ভিকটিম হিসেবে রাখা হয়েছে, কিন্তু তার পর মুহূর্তে তারা যখন স্লোগান দিচ্ছে তখন তারা তাদেরকে হিরো হিসেবে সেলিব্রেট করতেছে। এখন আপনি চাইলে এটা রাখতে পারেন, তাহলে খুব ফাইন, যে হইতেছে এরকম হবে 5 বছর 2-4-5 বছর পরে আমরা আওয়ামী লীগের ক্ষেত্রে এরকম হবে যে আমরা আওয়ামী লীগকেও এরকম ভাবে একটা এন্ট্রান্স পলিটিক্সে দিয়ে দিব সবাই মিলে, যে হচ্ছে তারাও এরকম একই কাজ করতে পারে, তারা শেখ হাসিনার বাংলায় অমুকের ঠাই নাই আবার হবে বাংলাদেশে। কিন্তু তাহলে গণহত্যা কোয়েশ্চেনটা আসলে আমাদের কাছে সিরিয়াস না, আমাদের কাছে এটা সিরিয়াস এনাফ না যেটাকে আমরা লেফট ভার্সেস রাইট বা এই লেন্সে আমাদেরকে দেখতে হচ্ছে। কোয়েশ্চেন এটা না যে ওখানে বামপন্থীরা এরকম অবস্থান নিল কেন, কোয়েশ্চেন হচ্ছে এইটা যে আরো সবাই মিলে নিতে পারলো না কেন। একটা ছোট জিনিস বলি, যে আমি যখন বলতেছি পাকিস্তান, আমি পাকিস্তান তখন একটা ধারণা হিসেবে বলতেছি, আমি পাকিস্তান একটা কনসেপ্ট অ্যাজ অ্যান আইডিওলজি বলছি, আমি পাকিস্তান অ্যাজ এ নেশন হিসেবে বলতেছি না। পাকিস্তানি হওয়া কোনো দোষের কিছু না, অনেক ভালো ভালো মানুষ পাকিস্তানি, আমাদের অনেক পাকিস্তানি কমরেড আছে। আমরা যখন বলতেছি মানে আপনার গোলাম আজম পাকিস্তানি, তার মানে গোলাম আজম তো 1972-এর পরে পাকিস্তানের সিটিজেনও ছিলেন, পুরো পাকিস্তান পুনরুদ্ধার কমিটির কাজকর্ম তারা করেছেন। সেই জায়গা থেকে আমার মনে হয় বেগমুল্লাহ, আমরা একটু সময় নেই, মানে আপনার হয়তো আমি আর আপনি
কোন একটা জায়গায় কানেকশনে একটা অসুবিধা হইতেছে কিনা। আমার কাছে মনে হয় যে আপনি বাংলাদেশে আইন আদালত আছে, পাশাপাশি বাংলাদেশে রাজনৈতিক কর্মকাণ্ডও চলবে, রাজনৈতিক দলগুলিও থাকবে, কিন্তু একটা রাজনৈতিক দল আরেকটা রাজনৈতিক দলের বিশ্বাসকে বা তার ইডিওলজিকে আপনি কাউন্টার করার জন্য ওইখানেই সশরীরে দাঁড়ায় এই প্রতিবাদটা করবেন কিনা, এবং এই প্রতিবাদটা আসলে সেই জায়গায় যদি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ স্টেপই না করতো তাহলে এটা আরো একটু খারাপ জায়গায় যাইতো কিনা, আমি ওইটা বুঝতে চেষ্টা করতেছি যে আপনার মনটা। যেমন আপনি আমার প্রশ্ন করলেন রাজাকারের ছবি দেখলে কি আমার খারাপ লাগবে না, না আমার লাগবে না। ছবি দেখার সাথে খারাপ লাগার কোনো সম্পর্ক নাই, কারণ আমি আমার ইডিওলজি জানি, আমার ইডিওলজির সঙ্গে অন্য একটা ইডিওলজি আমাকে ব্যাহত করে কিনা বলতে আমি বুঝাতে চাই যে বাংলাদেশের সবার মতই থাকবে। আপনার মতটা যদি এখানে আপনি একটু বলতেন যে কেন আমাকে একটা ছবি দেখে খুব বিহব্বল হয়ে যেতে পারবে, কেন একটা স্লোগান শুনে আমাকে খুব কেঁপে উঠতে হবে, কেন, কারণটা কি? কারণ এখানে আমরা খুব স্পষ্টত দেখতে পাচ্ছি 24-এর যে অভ্যুত্থান, সেই 24-এর অভ্যুত্থানকে নানান ফর্মে 1971-এর কাউন্টার হিসেবে জামাত শিবির দাঁড় করানোর চেষ্টা করতেছে। এটা কোনো আইসোলেটেড ইনসিডেন্ট না, এই ইনসিডেন্ট গুলা বারবার করে ঘটতেছে। মুখপত্রে বারবার করে লেখা হচ্ছে যে জামাত হচ্ছে কি কিছু মুসলমান ভুল বুঝে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করছিল, সেই জায়গাটা নিয়ে আবার যখন যথেষ্ট চাপ আসতেছে তারা সেখান থেকে সরে যাচ্ছে। মানে এই সোহরাওয়ার্দী উদ্যানে একটা প্রোগ্রাম করার সুযোগ পাইছে, প্রোগ্রাম করা শেষেই প্রথম কথা বলছে যে 7ই মার্চেও এত লোক হয় নাই সোহরাওয়ার্দী উদ্যানে যে পরিমাণ লোক হয়েছে। এখন মুক্তিযুদ্ধের বিরুদ্ধে অবস্থান নিয়ে যদি আপনারা গণ্যমান্য ব্যক্তি আপনারা যদি সিদ্ধান্ত নেন যে বাংলাদেশে জামাত ইসলামী মুক্তিযুদ্ধের বিরোধিতা করলেও রাজনীতি করতে পারবে, রনি ভাই আছে, রনি ভাই অনেক পোস্ট মডার্নিজম, মুক্ত মুখ, লেনিনিজম নানান কিছু দিয়ে ব্যাখ্যা দিতে পারবে যে হ্যাঁ মুক্তিযুদ্ধ বিরোধী অবস্থান নিয়ে বাংলাদেশে রাজনীতি করা যাবে, ফাইন, সেটা আপনাদের পলিটিক্যাল অবস্থান, এটা আমাদের পলিটিক্যাল অবস্থান না। আমাদের পলিটিক্যাল অবস্থান হচ্ছে ছাত্র শিবির নতুন প্রজন্মের, তারা যদি রাজনীতি করতে চায়, তারা যদি বাংলাদেশে অন্য সবার সাথে মিলে রাজনীতি করতে চায়, ওয়েল অ্যান্ড গুড। আমরা 24 অভ্যুত্থানের মধ্য দিয়ে আসছি, আমরা চাই নাই যে পুরানো যে মানে গ্যাঞ্জাম গুলো সেই গ্যাঞ্জাম গুলো ফিরে আসে, কিন্তু তারা যদি বারবার করে মুক্তিযুদ্ধের ব্যাপারটাকে ট্রিগার করার চেষ্টা করে তাহলে আমরা ট্রিগার্ড হব, এবং আপনি কনস্ট্যান্টলি ট্রিগার করার চেষ্টা করে কেউ ট্রিগার্ড হলে তখন ভিকটিম প্লে করবে, এটা হইতে পারে। ওকে, মেঘমাল্লার বসু তার অবস্থান পরিষ্কার করেছেন। আমরা একটু আবার রেজাউল করিম রনির কাছে যাই এই বিষয়টি একটু বোঝার জন্য। জনাব রেজাউল করিম রনি, আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে শিবির তার রাজনৈতিক বক্তৃতায় হোক, আমাদের সাথে কথা বলার সময় হোক, তারা সবসময় এটা বলে যে তাদের প্রজন্মের বেশিরভাগই বা সবাই 71 পরবর্তী, সুতরাং তাদেরকে রাজাকার ট্যাগ দেওয়া, তাদেরকে রাজাকার বলা, পাকিস্তানপন্থী বলা এগুলি আসলে ঠিক না। কিন্তু তারা যখন কাউকে হিরো নির্বাচিত করতেছে, সেই হিরো নির্বাচিত করতেছে তাদের যারা আসলে বাংলাদেশে অভ্যুদয়ের সময় মানে ওপেনলি বাংলাদেশের বিপক্ষে অবস্থান নিছে, যেটাকে আপনি খুব সুন্দর কয়েন করছেন যে জামাত সারা জীবন পিপলের বিপক্ষে আর অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষে থাকে, এরকম একটা সুন্দর লাইন আপনি এটা বলছেন যে তাদের পলিটিক্যাল অবস্থানটাই খুব গোলমেলে। তো এই কিন্তু শিবির যে এইটা করে, এইটা শিবিরকে আসলে বলার উপায় কি? আমি শুধু আপনাকে মনে করে দিতে চাই যে জামাতের যে শীর্ষ নেতা জনাব শফিকুর রহমান, উনি আমার এক প্রশ্নের জবাবে সরাসরি বলছেন যে আমরা 47 থেকে আজকের দিন পর্যন্ত আমাদের কোনো কারণে যদি মানুষ মনে কষ্ট, মনে দুঃখ এগুলি পেয়ে থাকেন, সে তার জন্য আমরা দুঃখিত, আমরা এগুলির জন্য আসলে একদম আনকন্ডিশনাল। আমি তাকে স্পেসিফিক জিজ্ঞেস করছিলাম এই 47 থেকে আজকের দিনের মধ্যে 71 আছে কিনা, উনি বলছে সবই আছে। তো আপনি যদি একটু আমাদের বলতেন যে শিবির আসলে নিজের কি দেখাইতে চায়, মানে শিবিরের মানে হিসাবটা কি আসলে? আচ্ছা দেখেন, আমি আপনার একটু আগের আলোচনাতে আসি। দেখেন, জামাত শিবির এখানে রাজনীতি করবে কি করবে না, এটা অন্য কারো শর্তের মাধ্যমে সে করবে না, অন্য কেউ শর্ত দিতে পারবে না, সে তার মতো করে তার একটা জায়গা আছে। দেখুন এখানে আপনারা যে লম্বা আলোচনাটা করলেন, এখানে আমার মনে হয় একটা জায়গা মিসিং আছে, সেটা হলো যে কোশ্চেন অফ টলারেন্স। আপনি এটাই বুঝাইতে চাচ্ছিলেন আমার মনে হয়, যদি আপনার আলোচনাটা আমি বুঝে থাকি। যে ধরেন জামাত শিবির একটা ইতিহাসের রং সাইডে রাজনীতি করে, ইন দ্য রং সাইড অফ হিস্ট্রিতে দাঁড়ায় রাজনীতি করে ধরেন, এবং এই ব্যাপারে সে তার কোনো স্পষ্ট পজিশন নাই, সে ক্লিয়ার করে না। আমি পুরা ডিসকোর্সটাই বলতেছি, ধরেন জামাত শিবির দুইটা মিলে, দুটাকে আলাদা না করে যদি বলি, তো হোয়াটস রং উইথ দ্যাট? এটা সে করতে পারবে না? এটা সে ডেফিনেটলি করতে পারবে, এবং এর জাজমেন্ট পিপল দিবে। পিপল এটা গ্রহণ করবে কি করবে না, এই দায় পিপলের উপর ছেড়ে দেবে। কিন্তু আপনি যেটা করছেন, আপনি টলারেন্সের কোনো কালচার চর্চা করছেন না। আমি বলি যে বাংলাদেশে টলারেন্সের কালচারটা নষ্ট করছে কিভাবে? নষ্ট করছে এরকম ফ্যানাটিক ইডিওসেন্ট্রিক লোকগুলো। কিভাবে তারা নষ্ট করছে? দেখেন, একটা সমাজে টলারেন্সি ফার্স্ট দেন ডেমোক্রেসি। আমাদের সমাজে ডেমোক্রেসি কেন আসে নাই? কারণ আমরা জাজমেন্ট করি একটা লোককে আমার ইডিওলজির সাপেক্ষে। দেখেন ইতিহাসে এক সময় যে বিষয়গুলো
পূজনীয় ছিল, মুক্তির প্রতীক ছিল, এবং মুক্তির আকাঙ্ক্ষার ভেতর থেকে যে সমস্ত স্লোগান উচ্চারিত হয়েছিল পরবর্তী সময়ে সেগুলো নির্যাতনের হাতিয়ার হয়ে উঠতে পারে, যেমন ৭১-এর চেতনা। ৭১-এর চেতনা এখানে গণহত্যাকারী চেতনা হয়ে উঠেছিল, এবং আওয়ামী লীগ এই ৭১-এর জনযুদ্ধটাকে একটা আওয়ামী যুদ্ধে পরিণত করছিল। এবং সেই চেতনা এবং ব্যবহার করে, এবং রনি আপনার নিশ্চয়, আমাদের নিশ্চয় সবার মনে আছে, এবং আমি শেষ করি, সেই চেতনা ব্যবহার করে মেঘ মোল্লারের চক্ষু আক্রান্ত করছিল, কিন্তু সেই চেতনা ব্যবহার করে, সেই চেতনা ব্যবহার করে মেঘ মোল্লারকে পিটানো হয়েছে, মেঘ মোল্লারকে পেটানো হয়েছে, তার চক্ষু, এই চেতনা ব্যবহার করেই করা হয়েছে, এক্স্যাক্টলি করা হয়েছে। এবং বিশ্বজিৎকে হত্যা করা হয়েছে এই চেতনা ব্যবহার করে, বাচ্চা বাচ্চা ছেলেদের গুলি করা হয়েছে এই চেতনা ব্যবহার করে। একটা ছাত্রলীগের ছেলে যখন একটা কিশোরকে কোপাচ্ছে, একটা মানুষ তো মানুষকে কোপাইতে পারে না, সে কোপাচ্ছে রাজাকার মনে করে, যে সে একটা 13 বছরের বাচ্চাকে রাজাকার মনে করে কোপাচ্ছে। এই যে যখন আপনি ইডিওলজিক্যাল ডক্ট্রিনের মধ্যে ঢুকে একটা মানুষকে ডিহিউম্যান করে ফেলবেন, করে তাকে আপনি হত্যাযোগ্য করে তুলবেন, ইট বিকাম ফ্যাসিজম। আচ্ছা, এইটাই ফ্যাসিস্টিক আইডিয়া। আপনার বাক্যটা শেষ হলে আমি আরেকটা বাক্য, আমি একটা ছোট্ট প্রশ্ন আপনাকে করতে চাই। শেষ করতে দেন। আচ্ছা, আপনি শেষ করে দিলে আমারে বলেন, শেষ করে দিলে আপনি বলেন। হ্যাঁ, আমার একটা প্রশ্ন করার আছে। তো ফলে এইখানে আমাদের এই যে ইডিওলগ যেটা করলো, হ্যাঁ, এবং এই মুক্তিযুদ্ধের বয়ানটাকে কারা নির্মাণ করছে? কলকাতাপন্থী বুদ্ধিজীবীরা নির্মাণ করছে, যাদের সাথে রণাঙ্গনের মুক্তিযুদ্ধের কোনো সম্পর্ক নেই, বড় অর্থেই নাই, তারা এটাকে গড়ে তুলছে। ফলে এখানে মুক্তিযুদ্ধের আওয়ামী ন্যারেশনটা যেরকম আমাদের জাতীয় ইতিহাস নির্মাণের ক্ষেত্রে আমাদের বাধাপ্রাপ্ত করছে, এট দ্য সেম টাইম জামাতের জন্য ৭১ একটা বারমুডা ট্রায়াঙ্গেলের মতো। এইটা আপনি ঘুরা ফিরা যখনই এটার উপর দেশে যেতে ফল করে, হ্যাঁ, এটা ওই যে আপনার বারমুডা ট্রায়াঙ্গেল একটা ব্যাপার আছে না, প্লেটের উপর দিয়ে গেলে এটা নাকি আপনি শেষ করলে একটা ফলে এখন প্রবলেমটা যেটা হলো, হ্যাঁ, যেটা বলতেছিলাম, ফলে আপনি দেখেন যে রাজাকার একটা ঘৃণিত শব্দ ৭১ সালে, ২৪-এ কিন্তু আমি কে তুমি কে রাজাকার, এইটাই মুক্তির স্লোগান হয়ে উঠলো। ফলে আপনি যদি রাজাকার একটা চিরকালের ঘৃণিত শব্দ, জামাতের একটা পজিশন, এটা চিরকালের রং পজিশন, এই জায়গায় যদি ধৈর্য থাকেন, তাহলে প্রবলেমটা যেটা হবে, আপনি ইতিহাসের নামে একটা ইতিহাস বিবর্জিত পজিশন নিলেন। ওকে রনি, যে রাজাকার আমি প্রশ্নটা করি, অপরাধী, কিন্তু সেই রাজাকার স্লোগান দিয়েই ২৪-এ যে মুক্তি ঘটাইতে হলো, সেখানে আমার মনে রনি, আপনি আমাকে একটু প্রশ্নটা করার সুযোগ দেন। আপনি টলারেন্সের কথা আমি শেষ করি, নইলে এখানে ভুল বুঝবে। আচ্ছা, শেষ করেন। ফলে এই যে যেই চিন্তাটা, যেই বাক্যটা ৭১ সালে এত ঘৃণিত ছিল, পরবর্তী সময়ে এবং যে মুক্তিযুদ্ধের চেতনা, ডেফিনেটলি এটা একটা ইমোশনের ব্যাপার ছিল। ৭১ থেকে যারা যুদ্ধ করে ফেরত আসা নতুন দেশ গঠন করতে চাচ্ছে, পরবর্তী সময়ে সেটা গণহত্যার হাতিয়ার হয়ে উঠলো। পরবর্তী সময়ে এই রাজাকারী আবার একটা ইতিহাস একটা আয়রন জ্যাকেট ফিক্সড ব্যাপার না। যে আপনি প্রশ্নটা করেন।